আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ওপেন কোর্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল ফ্রি কোর্সের 15 নাম্বার লেকচারে আছি। চ্যাপ্টার 3 এর 15 নাম্বার লেকচার। ইতিপূর্বে আমরা চ্যাপ্টার 2 শেষ করেছি, এখন চ্যাপ্টার 3 এর 15 নাম্বার লেকচারে শঙ্করায়ন 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ শঙ্করায়নের উপর আমরা একটা ক্লাস নিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাস। কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমরা আজকে প্রথম ক্লাস অবশ্যই আলোচনা করে দিব। তাহলে আজকে আমরা রিভিউ দিব তোমাদেরকে প্রথম ক্লাস নিয়ে, এবং দ্বিতীয় ক্লাস আমরা শুরু করব। সো আজকের ক্লাসে তোমাদেরকে শঙ্করায়নের প্রথম ক্লাস আলোচনা করে তারপর শঙ্করায়নের দ্বিতীয় ক্লাসে যাব। আজকের ক্লাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে শঙ্করায়নের একদম মেইন টপিকটা তোমাদেরকে পড়াবো। শঙ্করায়ন আসলে কিভাবে বের করতে হয় সেটার মূল পদ্ধতি তোমাদেরকে পড়াবো। সো আজকের ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি ইম্পর্টেন্ট। তাই আমি চাই আজকে লাইভ ক্লাসে যারা আছো একদম সবাই আজকের ক্লাসটা এই পুরো চ্যাপ্টারের সবচেয়ে হট ফেভারিট। বিকজ আজকে তুমি কিভাবে শঙ্করায়ন বের করতে হয়, কিভাবে কোনো একটা যৌগের শঙ্করায়ন নির্ণয় করতে হয় সে ব্যাপারটা জানতে পারবে। তাই যারাই এই ক্লাসটি করছো সাথে সাথে শেয়ার বাটনে হাত রাখো এবং নিজের টাইমলাইনে যত ফেসবুক গ্রুপে তুমি জয়েন আছো সবগুলো গ্রুপে শুধু দিতে থাকো। এর পরবর্তীতে আজকের ক্লাসটা যারা করছো আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে মেসেঞ্জার গ্রুপগুলোতে দিতে থাকো। আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা দেখব শঙ্করায়ন কিভাবে বের করতে হয়। একদম শঙ্করায়ন বের করার মূল পদ্ধতি কি। শঙ্করায়ন বা হাইব্রিডাইজেশন অনেক কঠিন কমপ্লেক্স টপিক, এটা আমাদের অনেক বেশি কঠিন লাগে, আমরা শঙ্করায়ন পারি না, রাইট? আচ্ছা, সো আজকের ক্লাসে তুমি একদম পান্তা ভাতের মতো শঙ্করায়ন পারবে। শঙ্করায়নটা আজকের ক্লাসের মধ্য দিয়ে তোমার কাছে পান্তা ভাত হয়ে যাবে। কি করতে হবে, যাতে সবাই ক্লাস করতে পারে সেজন্য একটু শেয়ার করে ফেলো, মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও, মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে, ক্লাস শুরু হয়েছে, তোমাদের সাথে যারা ক্লাস করতে তাদেরকে মেনশন করে দাও। সবাই চলে আসলে আমরা ক্লাসটা শুরু করব। আমি আবার বলছি আজকের ক্লাসটা এই পুরো চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্লাস। সো তোমরা যারা ক্লাস করছো এখনই শেয়ার বাটনে হাত রাখো, যত ফেসবুক গ্রুপ আছে সবগুলো গ্রুপে শেয়ার করতে থাকো, যত মেসেঞ্জার গ্রুপ আছে একটা মেসেঞ্জার গ্রুপও যেন বাদ না যায়, একটু করে এনশিওর হয়ে নাও তুমি যত মেসেঞ্জার গ্রুপে কানেক্টেড আছো সবগুলো গ্রুপে শেয়ার করা হয়েছে কিনা। এরপর তোমার প্রত্যেকটা ফ্রেন্ডকে, জীবনে যত ফ্রেন্ড আছে তোমার ফ্রেন্ড লিস্টের সব ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও, ফ্রেন্ড লিস্টের সকল ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আজকে আমরা দেখাবো কিভাবে শঙ্করায়নটা বের করতে হয়। ওকে, আবার বলছি আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আজকে আমরা গত ক্লাসের রিভিউ দিব শঙ্করায়নের প্রথম পর্ব, এবং তোমাদেরকে দেখাবো কিভাবে শঙ্করায়ন বের করতে হয়। ওকে, আচ্ছা, এখনও যারা শেয়ার করো নাই, মেনশন করো নাই, খুব দ্রুত শেয়ার করো, মেনশন করো। ওকে, আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো, আজকের ভিউয়ার্স কম, তোমরা নিশ্চয়ই অনেকে এখন ক্লাস করা ছেড়ে দিয়েছো, আমরাও কিন্তু ডিলিট করে দিব। তোমরা যদি ক্লাস না করো ক্লাসগুলো থাকবে না। সো তোমরা ক্লাস যদি সবাই করো তাহলে ক্লাসগুলো রাখবো, আর ক্লাস রাখলে তোমাদের লাভ, ক্লাস না রাখলে তোমাদের লস। তো তোমরা কি চাও কি না? তাহলে তোমরা যদি না চাও তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, বলে দাও দুস্তি ক্লাস কর, না হলে ক্লাস ডিলিট হয়ে যাবে। এর পরবর্তীতে তোমাদের যারা ক্লাস করছো শেয়ার করো, মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু দিয়ে দাও যাতে সবাই জানতে পারে। যদি সবাই না জানে তাহলে কিন্তু ক্লাস ডিলিট হবে, তোমাদেরও লস। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমি আবার বলছি, আমি ক্লাস শুরু করতে করতে তোমরা একটু শেয়ার করা শুরু করে দাও, মেনশনগুলো দিয়ে দাও। ওকে, শঙ্করায়ন, ঠিক আছে। আমরা একটু তোমাদেরকে শঙ্করায়নের ম্যাপটা একটু দিয়ে দিই। এর আগে তোমাদেরকে শঙ্করায়নের ম্যাপ দিয়েছিলাম, আজকে একটু তোমাদেরকে শঙ্করায়নের ম্যাপটা দিয়ে দিই। শঙ্করায়নের ম্যাপটা একটু তোমাদেরকে দিয়ে দিই। ওকে, শঙ্করায়নের প্রথম ক্লাসে আমরা যে শঙ্করায়নের পর্ব 1, তাহলে প্রথম পর্বে আমরা তোমাদেরকে শঙ্করায়নের ফিল দিয়েছিলাম, যে শঙ্করায়ন এই ব্যাপারটা আসলে কি, শঙ্করায়নের ফিল দেওয়া হয়েছিল তোমাদেরকে। সো আজকে সেটা রিভিউ দিব, শঙ্করায়নের ফিল। দ্বিতীয় পর্বে আমরা দেখব শঙ্করায়নের বেসিক প্লাস শর্ত, এই টপিকটা আজকে দেখব। তারপর শঙ্করায়নের মূল পদ্ধতি, এটা আমরা দেখব, যে পদ্ধতিটা হবে মেথড 1, 1 নাম্বার মেথড শঙ্করায়নের, সেটা আমরা দেখব। তারপর পর্ব 3 নাম্বার ক্লাসে শঙ্করায়নের আমরা দেখব চিকন পদ্ধতি এবং ছক্কা পদ্ধতি। শঙ্করায়নের মূল পদ্ধতি আজকে দেখব, আর পর্ব 3 আমরা দেখব চিকন পদ্ধতি এবং ছক্কা পদ্ধতি। এটা হবে আমাদের মেথড 2, এটা হবে আমাদের মেথড 3। ওকে, এর পরবর্তীতে পর্ব 3 মধ্যে আমরা এরপরে দেখব আরেকটা ব্যাপার দেখব, শঙ্করায়নের কি দেখব, অণুর আকৃতি।
এই ব্যাপারটা দেখব। এরপরে পর্ব 4 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। পর্ব 4 আমরা দেখব জটিল যোগের সংকরায়ন। জটিল যোগের সংকরায়ন। তাহলে সংকরায়নের উপর আমরা 4টা ক্লাস নিব। 4টা ক্লাস নিয়ে সংকরায়ন কভার করব। অলরেডি একটা ক্লাস শেষ, আর বাকি 3টা পর্ব আছে। সো সংকরায়নের ফিল এটা আজকে রিভিউ দিয়ে দিব। এরপর আজকে এই ক্লাসটা নিব সংকরায়নের বেসিক এবং শর্ত, মূল পদ্ধতি। আগামী দিন সংকরায়নের ত্রিকোণ পদ্ধতি এবং ছক্কা পদ্ধতি। এরপর সংকরায়নের অনুরাকৃতি, জটিল যোগের সংকরায়ন। ওকে, সো সংকরায়নের ম্যাপটা একটু সবাই লিখে নাও। সংকরায়নের ম্যাপ ভালো করে খেয়াল করো। সংকরায়নের ফিল দরকার, যে কোনো কিছু পড়ার আগে সেটার ফিল দরকার, যে সেটা আসলে কি জিনিস ফিল করেছি গত ক্লাসে, আজকে রিভিউ দিব। তারপর আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা মূল পদ্ধতি পড়াবো, বেসিক পড়াবো, শর্ত পড়াবো। তোমার যদি বেসিক না থাকে, তুমি যদি শর্ত না জানো, তুমি যদি মূল পদ্ধতি না জানো, তাহলে পুরো সংকরায়নটা ব্যর্থ। তাহলে আমাদের সংকরায়নের 4টা পর্বের মধ্যে আজকের পর্বটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে তোমাদেরকে পড়াবো একেবারে মূল পদ্ধতি এবং বেসিক শর্ত, এবং প্রথম ক্লাসের রিভিউ দিব। ওকে, তাহলে সংকরায়নের ম্যাপটা একটু সবাই লিখে নাও। এটা হচ্ছে সংকরায়নের ম্যাপ। প্রথম দিন সংকরায়নের ফিল পড়িয়েছি, আজকে বেসিক এবং শর্ত পড়াবো, মূল পদ্ধতি পড়াবো। আগামী দিন চিকন পদ্ধতি, ছক্কা পদ্ধতি, অনুরাকৃতি। এরপর পরের দিন জটিল যোগের সংকরায়ন পড়ানো হবে। ওকে, আচ্ছা, তাহলে শুরু করি। আমরা গত ক্লাসের রিভিউটা দিয়ে দিব, তারপর হচ্ছে আজকের ক্লাসে পড়াটা শুরু করব। তাহলে আসো সংকরায়নের ফিল বা রিভিউ, প্রথম ক্লাসের রিভিউটা দিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। ওকে, তোমরা এখনও যারা আজকের ক্লাসে এসেছো বুঝতেই পারছো আজকের ক্লাসটা এই পুরো চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সংকরায়নের উপর 4টা ক্লাস নিব। আজকে 2 নাম্বার ক্লাস, আজকে প্রথম ক্লাসের রিভিউ দিব, প্লাস মূল পদ্ধতি শিখাবো, বেসিক শিখাবো। আজকের ক্লাসের মধ্য দিয়ে তুমি শিখে যাবে কোন একটা যোগের সংকরায়ন কীভাবে নির্ণয় করতে হয়। আজকের ক্লাসটা যদি না করো আমি ডিলিট করে দিব, সেই জন্য আমি যাতে ক্লাসটা ডিলিট না করি সেজন্য তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ক্লাসটা করতে বলো। কিভাবে? শেয়ার করার মধ্য দিয়ে, মেসেঞ্জার গ্রুপে দেওয়ার মধ্য দিয়ে, মেনশন করার মধ্য দিয়ে। তোমার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন দিয়ে দাও। ওকে, তাহলে দেখো গত ক্লাসের পর্ব 1-এর রিভিউ, পর্ব 1 রিভিউ দিচ্ছি, তারপর আমরা পর্ব 2 শুরু করব। ওকে, পর্ব 1-এর মধ্যে কি পড়িয়েছিলাম? সংকরায়নের ফিল ইন পড়িয়েছিলাম, ফিলিংস। ওকে, সংকরায়নের ফিল পড়িয়েছিলাম। সো এখন ভালো করে খেয়াল করো, ফিলটা দিচ্ছি। মনে করো আমরা তোমাদেরকে বলেছিলাম সংকরায়ন, এই ব্যাপারটা এসেছে কোথায় থেকে? কি দিচ্ছি? সংকরায়নের ফিল। ওকে, তো সংকরায়ন এই ব্যাপারটা এসেছে কোথায় থেকে? এই ব্যাপারটা এসেছে মিথেন নিয়ে গবেষণা করতে গিয়ে, মিথেন অণু নিয়ে গবেষণা করতে গিয়ে। মিথেন অণু নিয়ে গবেষণা করতে গিয়ে কি দেখা গিয়েছে? মিথেন অণু নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা গেছে কার্বনকে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, এটা হচ্ছে কার্বনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস। তো এখানে প্রত্যেকটা সিঙ্গেল ইলেকট্রন অন্য একটা পরমাণুর সাথে বন্ড করবে। তো অন্য একটা পরমাণু হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে বন্ড করবে, হাইড্রোজেনের সাথে বন্ড করবে, হাইড্রোজেনের সাথে বন্ড করবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা বন্ড করেছে, কার্বন হাইড্রোজেনের 3টা বন্ড, কার্বন হাইড্রোজেনের 3টা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড করেছে 2p এর সাথে হাইড্রোজেনের 1s। তাহলে কার্বনের 2p এর সাথে হাইড্রোজেনের 1s বন্ড করেছে, আর একটা বন্ড করেছে কার্বনের 2s এর সাথে হাইড্রোজেনের 1s। তাহলে একটা 2s 1s বন্ড, একটা 2p 1s বন্ড। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এখন ভালো করে খেয়াল করো, আমরা তাহলে দেখতে পাচ্ছি যে কার্বনের সাথে হাইড্রোজেন 4টা বন্ড করেছে, তার মধ্যে একটা বন্ড একরকম, 3টা বন্ড আরেক রকম। কিন্তু বাস্তবে দেখা যায় ইন রিয়েলিটি, যার বাংলা হচ্ছে বাস্তবে, ইন রিয়েলিটি বাস্তবে দেখা যায় কার্বনের সাথে হাইড্রোজেনের 4টা বন্ধনই সমান। অর্থাৎ মিথেন অণুতে, মিথেন নামক যে অণুটা আছে সে মিথেন অণুতে কার্বনের সাথে হাইড্রোজেনের 4টা বন্ডই সমান। বাস্তবে দেখা যাচ্ছে 4টা বন্ড একই রকম। তাহলে 4টি বন্ড একই রকম, বাস্তবে 4টি বন্ড একই রকম, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বন্ড একরকম, বাকি 3টা আরেক রকম। তাহলে তো বাস্তবতাকে এই ব্যাপারটা সমর্থন করে না। তো এই যে বাস্তবতাকে সমর্থন করছে না, এখান থেকে সংকরায়নের জন্ম। তো সংকরায়নটা প্রথম এটা নিয়ে কথা বলেছে লিনাস পলি বলে যে আসলে বন্ধন গঠনের পূর্বে অরবিটালগুলো মিক্স হয়, অর্থাৎ অরবিটালগুলো সরাসরি বন্ধন গঠনে অংশ নেয় না। তাহলে কি বলছে তিনি বলছে অরবিটাল সরাসরি বন্ধন গঠনে অংশ নেয় না, বন্ধন গঠনে অংশ নেয় না।
তাহলে কি বলল, অরবিটাল সরাসরি বন্ধন গঠন অংশ নেয় না। তাহলে কি হয়, বন্ধন গঠনের পূর্বে অরবিটালগুলো মিক্স হয়। কি বলল, বন্ধন গঠনের পূর্বে, বন্ধন যদি গঠিত হয় তার পূর্বে অরবিটাল মিক্স হয়, মিক্স হয়ে সমান শক্তির অরবিটাল তৈরি করে, সমান শক্তির অরবিটাল তৈরি করে, যেটাকে আলোবত্তা থিওরি বলেছিলাম। সমান শক্তির অরবিটাল তৈরি করে, আলোবত্তা থিওরি। ওকে, তাহলে কি বলছে তিনি বলছে এই যে 2s সরাসরি বন্ড করবে না, 2px সরাসরি বন্ড করবে না, 2py সরাসরি বন্ড করবে না, 2pz সরাসরি বন্ড করবে না, এই 4টা অরবিটাল বন্ধন গঠনের পূর্বে মিক্স হবে, মিক্স হয়ে সমান শক্তির 4টা অরবিটাল গঠন করবে। পরবর্তীতে তারা 4 ভাগে ভাগ হবে। তাহলে 2s 2px 2py 2pz সব মিক্স হয়ে যাবে, মিক্স হয়ে সমান শক্তির 4টা অরবিটাল হবে। এই 4টা অরবিটালকে বলা হবে সংকরিত অরবিটাল। সংকরিত শব্দের অর্থ মিক্স হওয়া, যেহেতু 4টা অরবিটাল মিক্স হয়ে গিয়েছে সমান শক্তি, তাই এটাকে বলা হবে সংকরিত অরবিটাল। এটাকে প্রকাশ করা হবে সাই দিয়ে, এই যে এই প্রতীক দিয়ে। তাহলে আমার এখানে প্রত্যেকটা বন্ড কেন সমান, কারণ প্রত্যেকটা বন্ড হচ্ছে সংকরিত অরবিটাল। এখানের প্রত্যেকটা বন্ড হচ্ছে সংকরিত অরবিটাল, প্রত্যেকটাই হচ্ছে আসলে সাই। এটাকে বলছে সংকরায়ন। যারা মিক্স হবে তাদেরকে বলছি সংকরায়ন, যারা মিক্স হবে তাদেরকে বলছি সংকরায়ন। তাহলে এটা সংকরায়ন কি, এটা সংকরায়ন হচ্ছে কে কে মিক্স হয়েছে, একটা এস মিক্স হয়েছে, 3টা পি মিক্স হয়েছে, একটা এস 3টা পি। তাহলে এই সংকরায়নের নাম হবে sp3, একটা এস 3টা পি, sp3, একটা এস 3টা পি, sp3 সংকরায়ন। তো এই ছিল সংকরায়নের ফিলিংস, একটা এস 3টা পি, sp3 সংকরায়ন। সংকরায়ন বলতে কি বোঝায়, সংকরায়ন বলতে বোঝায় যে অরবিটাল সরাসরি বন্ধন গঠনে অংশ নেয় না। তাহলে বন্ধন গঠনের পূর্বে অরবিটাল মিক্স হয়ে যায়, সংকরিত সমান শক্তির অরবিটাল তৈরি করে। তাহলে এরা বন্ধন গঠনের পূর্বে মিক্স হয়ে সমান শক্তির অরবিটাল তৈরি করবে, এটাকে বলছি সংকরায়ন। বন্ধন গঠনের পূর্বে অরবিটাল মিক্স হয়ে সমান শক্তির অরবিটাল তৈরি করবে, এটাই হচ্ছে সংকরায়ন। এই ছিল গত দিনের পড়া, এটার অনেক বেশি ফিল তোমাদেরকে দিয়েছিলাম। আজকে আমরা মূল পর্বে যাব, চলে আসো। সো পর্ব দুই শুরু করব। আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আজকে তোমাদেরকে একেবারে মূল পর্ব শিখাবো, কিভাবে সংকরায়ন বের করতে হয়, বেসিক দিয়ে শিখাবো। কাজেই আমি বলবো তোমরা যারা লাইভ ক্লাস করছো তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ড যাতে আজকের ক্লাস করে, তাই তোমাদের কলেজের মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্কটা শেয়ার করে দাও, যে যা বলবে বলুক। ওকে, আচ্ছা, তাহলে ভালো করে খেয়াল করো। পর্ব 2 আজকে আমরা দেখব সংকরায়নের বেসিক প্লাস শর্ত প্লাস মূল পদ্ধতি। ওকে, তো মূল পদ্ধতিতে একটু পরে যাব, আগে বেসিক প্লাস শর্তটা একটু দেখে ফেলি। ওকে, সংজ্ঞানের বেসিক প্লাস শর্তগুলো দেখে ফেলি, তারপর মূল পদ্ধতি দেখাবো। আর ডেফিনেশনটা তো পারবো। ডেফিনেশন কি, বন্ধন গঠনের পূর্বে অরবিটাল মিশ্রিত হয়ে সমান শক্তির অরবিটাল তৈরি করাকে সংকরায়ন বলা হয়। বন্ধন গঠনের পূর্বে অরবিটাল মিক্স হয়ে সমান শক্তির অরবিটাল তৈরিকে সংকরায়ন বলে। ডেফিনেশনটা তোমাদের বইয়ে আছে, তাই আর দিচ্ছি না। তাহলে সংকরায়নের বেসিক প্লাস শর্ত 5টি। কয়টি? 5টি। হাতের আঙ্গুল কয়টি? 5টি। সংকরায়নের বেসিক প্লাস শর্ত কয়টি? 5টি। নাম্বার 1, ভালো করে খেয়াল করো, সংকরায়নের বেসিক প্লাস শর্ত হচ্ছে 5টি। নাম্বার 1, একযোজি মৌলের সংকরায়ন হয় না। এটা হচ্ছে 1 নাম্বার বেসিক। একযোজি মৌলের সংকরায়ন হয় না। হবে কেমনে? একযোজি মৌল মানে অরবিটাল আছেই একটা, বন্ধন অরবিটাল অংশ নেই একটা, হবে কেমনে? তাহলে এটার এক্সপ্লেনেশনটা কি? একযোজি মৌল যে সংকরায়নে অংশ নেই, এটার এক্সপ্লেনেশনটা কি? একযোজি মৌল সংকরায়ন হয় না, এটার এক্সপ্লেনেশন হচ্ছে হবে কেমনে? একযোজি মৌলের সংকরায়ন হবে কেমনে? একযোজি তার মানে যোজনী এক, তার মানে অরবিটাল আছেই একটা, শেষ অরবিটাল আছেই একটা, ও আবার কার সাথে মিক্স হবে? তাহলে শেষ অরবিটাল আছেই একটা,
ও আবার কার সাথে মিক্স হবে, একটা আবার কার সাথে মিক্স হবে, একটা আবার কার সাথে মিক্স হবে। তাহলে হবে কেমনে? শেষ অরবিটাল আছেই একটা, ও আবার কার সাথে, ওই একটা আবার কার সাথে মিক্স হবে। তাহলে একযোজী মৌলের জন্য সংকরায়নের কনসেপ্ট আসবে না। একযোজী মৌল ও নিজেই সংকরায়ন বলতে পারো। ও ও ও সংজ্ঞান আসবেই না এখানে। যদি দুইজন থাকে তাহলে মিক্স হবে দুইজন, কিন্তু একজন থাকলে কারোর সাথে মিক্স হবে না। তাহলে মনে রাখবে এটা একটা বেসিক, একযোজী মৌলের সংকরায়ন হয় না। কেউ যদি প্রশ্ন করে তোমাকে, মনু একযোজী মৌলের সংকরায়ন হয় কিনা, উত্তর হচ্ছে হয় না। যদি প্রশ্ন করে একযোজী মৌলের সংকরায়ন হয় কিনা, উত্তর হচ্ছে হয় না। কেন ভাই? হবে কেমনে? শেষ অরবিটাল আছেই একটা, একটা আবার কার সাথে মিক্স হবে। তাহলে চলো দেখব একযোজী মৌল কি কি আছে যাদের সংকরায়ন হয় না। HCl সংকরায়ন হয় না, সোডিয়াম ক্লোরাইড সংকরায়ন হয় না, হাইড্রোজেন ব্রোমাইড সংকরায়ন হয় না। একযোজী মৌল আর কি কি আছে দেখো, একযোজী বন্ড করছে মানে ওরো যোজনী এক, ওরো যোজনী এক। আর কি কি আছে? এরকম আরও অসংখ্য আছে। হাইড্রোজেনের সাথে মনে করো একযোজী মৌল, আয়োডিন দিতে পারো, এরপরে হাইড্রোজেন ফ্লোরাইড, এগুলো একটারও সংকরায়ন হয় না। যত একযোজী আছে কারোই সংকরায়ন হয় না, একযোজী মৌলের সংকরায়ন হয় না। অর্থাৎ দুইটাই যদি একযোজী হয় তাদের কারোই সংকরায়ন হবে না, হাইড্রোজেনের সংকরায়ন হবে না, ক্লোরিনের সংকরায়ন হবে না। এবার আসো H2O, CH4, NH3। হ্যাঁ ঠিক আছে, এবার ভালো করে খেয়াল করো, এখানে অক্সিজেনের সংকরায়ন হবে, হাইড্রোজেনের হবে না। তাহলে হাইড্রোজেনের হবে না, অক্সিজেনের হবে। কার্বনের হবে, হাইড্রোজেনের হবে না। নাইট্রোজেনের হবে, হাইড্রোজেনের হবে না। কারণ কি? কারণ অক্সিজেন একযোজী মৌল না, ওর যোজনী এক নয়, তাহলে ওর সংকরায়ন হবে। হাইড্রোজেনের যোজনী এক, সংকরায়ন হবে না। কার্বনের সংকরায়ন হবে, হাইড্রোজেনের হবে না। নাইট্রোজেনের হবে, হাইড্রোজেনের হবে না। তাহলে একযোজী মৌল যারা আছে, যাদের যোজনী এক, যাদের বন্ধনের সময় যোজনী এক, তাদের সংকরায়ন হবে না। তাহলে একযোজী মৌলের সংকরায়ন হয় না। বেসিক, 5টা বেসিক দিব, তারপর মূল পদ্ধতিতে যাব। বেসিকগুলো আগে ভালো করে মাথায় রাখতে হবে। একযোজী মৌলের কেন সংকরায়ন হয় না, হবে কেমনে? যোজনী এক, তার মানে অরবিটাল আছেই একটা। এরপর আসো 2 নাম্বার বেসিক, বেসিক 2। নর্মালি একটা যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন হয়, তবে কেন্দ্রীয় পরমাণু ছাড়াও অন্য কোনো পরমাণু সংকরায়ন হতে পারে। ওকে, তাহলে আমরা বললাম 2 নাম্বার বেসিক, নর্মালি কেন্দ্রীয় পরমাণুর হয়, অথবা কেন্দ্রীয় পরমাণু ছাড়া অন্য যে কারো হতে পারে। তাহলে আমরা লিখলাম কেন্দ্রীয় পরমাণু, অথবা কেন্দ্রীয় পরমাণু ছাড়া যার হবে আর কি, যার সংজ্ঞান হবে। তাহলে কেন্দ্রীয় পরমাণু বা যার সংকরায়ন হবে, অর্থাৎ যে পরমাণুটা সংকরায়ন হবে, যে পরমাণুর সংকরায়ন হবে সেটা কেন্দ্রীয় পরমাণু হতে পারে অথবা অন্য পরমাণু হতে পারে। এক কথায় যার সংকরায়ন হবে তার সাথে মিনিমাম 2টা একই বা ভিন্ন পরমাণু যুক্ত ব্রেকেটে লিখো বন্ড থাকতে হবে। এই হচ্ছে 2 নাম্বার শর্ত। তাহলে 2 নাম্বার শর্ত কি? কেন্দ্রীয় পরমাণু বা যার সংকরায়ন হবে, যে পরমাণু সংকরায়ন হবে তার সাথে মিনিমাম 2টা, তাহলে এখানে আরও বেশি থাকতে পারে, সমস্যা নাই, বাট মিনিমাম 2টা একই বা ভিন্ন পরমাণু যুক্ত থাকতে হবে। আবার বলছি, কেন্দ্রীয় পরমাণু বা যার সংকরায়ন হবে তার সাথে মিনিমাম 2টা একই বা ভিন্ন পরমাণু যুক্ত থাকতে হবে। যেমন ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন, এর সাথে মিনিমাম 2টা পরমাণু যুক্ত আছে। আমি দেখতে পাচ্ছি অ্যামোনিয়া, এর সাথে 3টা পরমাণু যুক্ত আছে। আমি দেখতে পাচ্ছি যে যার সংকরায়ন হবে তার সাথে মিনিমাম 2টা পরমাণু যুক্ত থাকতে হবে, অন্যটায় সংকরায়ন হবে না। বুঝতে পেরেছো? অন্যটায় সংকরায়ন হবে না। যেমন যে মনে করো যে আমার হাইড্রোজেন ফ্লোরাইড, তো ফ্লোরিনের জারণ মান বা যোজনী কিন্তু চেঞ্জ হতে পারে। সে কখনো জারণ মান 1 দেখায়, কখনো 3 দেখায়, কখনো 5 দেখায়, কখনো 6 দেখায়, 7 দেখায়, হতে পারে। কিন্তু তার সাথে একটা মাত্র কি আছে? পরমাণু যুক্ত আছে, তাহলে তার সংকরায়ন হবে না।
মনে করো যে অক্সিজেনের সাথে মনে করো ফর এক্সাম্পল একটা হাইড্রোজেন যুক্ত আছে, যদিও সম্ভব না। যদি কখন অক্সিজেনের সাথে শুধু একটা হাইড্রোজেন যুক্ত থাকতো তাহলে তারও সংকরায়ন হতো না, কারণ সংকরায়ন হবার একটা শর্ত আছে, সেটা হচ্ছে যার সংকরায়ন হবে তার সাথে মিনিমাম 2টা যুক্ত থাকতেই হবে, অন্যথায় তার কোনো সংকরায়ন নাই। যদি কেউ প্রশ্ন করে তার সংকরায়ন কত, উত্তর হচ্ছে সংকরায়ন হয়নি। তাহলে সংকরায়ন হবে না কখন, যদি মিনিমাম 2টা যুক্ত না থাকে, মিনিমাম 2টা, এর বেশি থাকতে পারবে, মিনিমাম 2টা পরমাণু যুক্ত থাকতে হবে, সেটা একই হতে পারে ভিন্ন হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার শর্ত। তাহলে আমরা কয়টা শর্ত পেলাম বা কয়টা বেসিক পেলাম? 2টা। একটা হচ্ছে একযোজী পরমাণু সংকরায়ন হয় না, হবে কেমনে? অরবিটাল আছেই একটা, সে আবার কার সাথে মিক্স হবে। আর 2 নাম্বার কি, যার সংকরায়ন হবে তার সাথে মিনিমাম 2টা পরমাণু যুক্ত থাকতে হবে, তারা একই হতে পারে ভিন্ন হতে পারে, মিনিমাম 2টা পরমাণু যুক্ত থাকতে হবে, মিনিমাম 2টা পরমাণু যুক্ত থাকতে হবে। আচ্ছা, এবার আসো 3 নাম্বার শর্ত। শর্তগুলো খুবই দরকার। 3 নাম্বার শর্ত, ভালো করে খেয়াল করো। 3 নাম্বার শর্ত, নাম্বার 3, মুক্ত জোড় নিজেই একটি সংকরিত অরবিটাল। এই যে এখন যা লিখে দিচ্ছি এগুলো হচ্ছে বেসিক প্লাস শর্ত। এই বেসিক এবং এই শর্তগুলো কাজে দিবে মূল পদ্ধতিতে গেলে। তাহলে মূল পদ্ধতিতে গেলে এই ব্যাপারগুলো কাজে লাগাবো। তাহলে আসো, মুক্ত জোড় নিজেই একটি সংকরিত অরবিটাল। তাহলে মুক্ত জোড় নিজেই একটা সংকরিত অরবিটাল। মনে করো কোনো একটা পরমাণুর কাছে মুক্ত জোড় আছে, তাহলে এই মুক্ত জোড় এটাই হবে একটা সংকরিত অরবিটাল। মনে করো একটা মুক্ত জোড় আছে, এই মুক্ত জোড় নিজেই একটা সংকরিত অরবিটাল। তাহলে কারো যদি মুক্ত জোড় থাকে, ওই মুক্ত জোড় নিজেই একটা সংকরিত অরবিটাল, কারণ ওই মুক্ত জোড় বন্ধনে অংশ নিবে এবং বন্ধনে অংশ নিয়ে মিক্স হবে। বন্ধনে যেই অংশ নিবে সেই মিক্স হবে, অর্থাৎ সেই সংকরিত হবে। তাহলে মুক্ত জোড় নিজেই বন্ধন অংশ নিবে, নিজেই একটা সংকরিত অরবিটাল। তাহলে মুক্ত জোড় নিজেই সংকরিত অরবিটাল। এটা হচ্ছে আমার 3 নাম্বার বেসিক, মুক্ত জোড় নিজেই সংকরিত অরবিটাল। 4 নাম্বার বেসিক আসো, মুক্ত জোড় নিজেই সংকরিত অরবিটাল। একবার মুক্ত জোড় দিয়ে 3টা বেসিক আছে, 3টা একসাথে লিখে দিচ্ছি। 4 নাম্বার, কোনো যৌগে, এটাও একটা বেসিক, কোনো যৌগে 3-এর অধিক মুক্তজোড় থাকা সম্ভব না। 3-এর অধিক মুক্তজোড় থাকা সম্ভব না, সর্বোচ্চ 3টা থাকতে পারে। 3-এর অধিক মুক্তজোড় থাকা কি নয়? সম্ভব নয়। তাহলে কোনো যৌগে 3-এর অধিক মুক্তজোড় থাকা সম্ভব নয়। কোনো যৌগে ম্যাক্সিমাম 3 জোড় মুক্তজোড় থাকতে পারে, 3-এর অধিক মুক্তজোড় কারো কাছে নাই। ম্যাক্সিমাম 3 জোড় থাকতে পারে, 3 জোড় মুক্তজোড় থাকতে পারে, এর অধিক নাই। কারো কাছে 4 জোড় মুক্তজোড় পাবে না, কারণ কেমনে থাকবে 4 জোড় মুক্তজোড়? দেখো না ভালো করে, মুক্তজোড় মানে কি? মুক্তজোড় মানে হচ্ছে কোন একটা পরমাণু আরেকজনের সাথে বন্ড করছে, ওই অবস্থায় যে সকল ইলেকট্রন বন্ধন করে না তারা মুক্তজোড়। এখন 4 জোড়া মুক্তজোড় মানে 8টা ইলেকট্রন, 4 জোড়া মুক্তজোড় মানে 8টি ইলেকট্রন। তো এখানে অলরেডি বন্ড তো করছে, একটা ইলেকট্রন অলরেডি বন্ড করছেই। তো একটা ইলেকট্রন যদি বন্ড করে, তার কাছে তো আর 8টা নাই, কারণ আমরা জানি যে তার মোট অরবিটালই, তার শেষ ইলেকট্রনই হচ্ছে 8টা। তার মধ্যে একটা বন্ড করেই ফেলছে, তার কাছে আসছে 7টা, তার কাছে তো 8টা ইলেকট্রন আর নাই, আছে 7টা ইলেকট্রন দিয়ে তো আর 4 জোড়া মুক্তজোড় করতে পারবে না। তাহলে কোনো পরমাণু 4 জোড়া মুক্তজোড় করতে পারে না, সর্বোচ্চ 3টা মুক্তজোড় থাকতে পারে। কোনো যোগে 3-এর অধিক মুক্তজোড় থাকা সম্ভব নয়। আচ্ছা, লাস্ট ওয়ান, মুক্তজোড় থাকলে কি না থাকলে কি? মুক্তজোড় থাকলে কি হবে, না থাকলে কি হবে? মুক্তজোড় থাকলে অণুর আকৃতিতে প্রভাব বিস্তার করবে, অণুর আকৃতিতে বন্ড অ্যাঙ্গেল সংকুচিত হবে। বন্ড অ্যাঙ্গেল যা হওয়ার তা থেকে কম হবে, অথবা আমরা এভাবে বলবো সংকুচিত হবে। তাহলে মুক্তজোড় থাকলে কি না থাকলে কি? যদি মুক্তজোড় থাকে তাহলে একটা প্রভাব বিস্তার করবে অণুর আকৃতিতে গিয়ে। অণুর আকৃতিতে বন্ড অ্যাঙ্গেল আছে একটা। বন্ড অ্যাঙ্গেল মানে কি? কোন একটা অণু যেই কোণে বন্ড করে সেটাকে বলা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। এই যে বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেল মুক্তজোড় থাকলে কমে যাবে, সংকুচিত হবে। যা হওয়ার কথা তা হবে না, এর চেয়ে কম হবে, সংকুচিত হবে, কমে যাবে মুক্তজোড় থাকলে। আর মুক্তজোড় না থাকলে যা হওয়ার কথা তাই হবে। তাহলে মুক্তজোড় থাকলে কি হবে?
বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। কয়টা? 5টা বেসিক প্লাস শর্ত দেওয়া শেষ। এবার মূল পদ্ধতিতে যেতে পারবো। তাহলে দেখো আরেকবার বলছি, নাম্বার 1 সংকরণের একদম 1 নাম্বার যে বেসিক সেটা হচ্ছে একযোজিমলের সংকরণ হয় না, হাইড্রোজেন ক্লোরাইড সংকরণ হয় না, একযোজিমলের সংকরণ হয় না। কার সাথে সংকরণ হবে? অরবিটাল আছে একটা। 2 নাম্বার বেসিক, যার সংকরণ হবে তার সাথে মিনিমাম 2 জনকে থাকতেই হবে। যদি সে 2 জনকে না থাকে তাহলে সংকরণ হবে না। কেন? কারণ 2 জন থাকতে হবে, এ কথার অর্থ হচ্ছে 2টা অরবিটাল অংশগ্রহণ করছে, ওই 2টা মিক্স হয়ে সংকরণটা হচ্ছে। মিনিমাম 2টা যদি মিক্স না হয় সংকরণ হবে না। আচ্ছা, তাহলে যার সংকরণ হবে তার সাথে 2টা মিনিমাম থাকতেই হবে। এরপর 3 নাম্বার বেসিক হচ্ছে মুক্তজোড় নিজেই একটা সংকরিত অরবিটাল। আমরা যখন সংকরণ করতে যাব মুক্তজোড়কে কাউন্ট করব, এইটাই হচ্ছে কথা। মুক্তজোড়কে কাউন্ট করতে হবে, বিকজ ও নিজেও একটা সংকরিত অরবিটাল। কারণ কি? কারণ মুক্তজোড় বন্ধনে অংশ নেয়, আর বন্ধনে যে অংশ নেয় সে সংকরিত হয়। কোনো যোগে 3-এর অধিক মুক্তজোড় থাকা সম্ভব নয়। মুক্তজোড় থাকলে কি হয়? অণুর আকৃতিতে বন্ড অ্যাঙ্গেল সংকুচিত হয়, কমে যায়। এই 5টা বেসিক প্লাস শর্ত হচ্ছে সংকরায়নের। যার কাছে এই বেসিক শর্ত থাকবে সে সংকরণের মূল পদ্ধতিতে গিয়ে বুঝতে পারবে। ওকে, এবার আমরা মূল পদ্ধতিতে যাব। সংকরায়নের মূল পদ্ধতিতে আসো। সংকরায়ন অনেক পড়েছি কিন্তু পারি না, কারণ পড়ার স্টাইলে সমস্যা আছে। সংকরায়ন অনেক পড়েছি কিন্তু পারি না, পড়ার স্টাইলে সমস্যা আছে। সঠিক স্টাইলে যদি পড়ো, সঠিক পদ্ধতিতে যদি তুমি পড়ো তাহলে কোনো সমস্যা নাই। সংকরণের মূল পদ্ধতি। নাম্বার 1 গাঠনিক চিত্র আঁকো। নাম্বার 2 যার সংকরায়ন বের করব তার নরমাল ইলেকট্রন বিন্যাস করো। নাম্বার 3 যতটি বন্ধন করেছে ওয়েট একটু করে একটা লাইন আগে যুক্ত করো, তারপর এটা লিখো। এরপর উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করব। তাহলে প্রথমে নরমাল ইলেকট্রন বিন্যাস করব, তারপর উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করব। এমনভাবে যেন ওই পরমাণুর সাথে যতটি বন্ধন ততটি সিঙ্গেল ইলেকট্রন হয়ে যায়। এমনভাবে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করব। এরপর উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করব এমনভাবে যেন ওই পরমাণুর সাথে যতটি বন্ধন আছে ততটি সিঙ্গেল ইলেকট্রন হয়ে যায়। আমরা যখন করব তখন বুঝাই দিব। প্রথমে নরমাল ইলেকট্রন বিন্যাস করব, তারপর উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করব। উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার পদ্ধতি কি? এমনভাবে উত্তেজিত ইলেকট্রন বিন্যাসটা করব যেন যতটি বন্ধন ততটা সিঙ্গেল ইলেকট্রন হয়ে যায়। বুঝাই দিচ্ছি। নাম্বার 4 এবার যোগে অথবা ওই পরমাণুর, আমরা যোগে না লিখে ওই পরমাণুর লিখি। এবার ওই পরমাণুর মুক্তজোড় ও সিগমা বন্ধন কি হবে? সিগমা বন্ধনের সমান অরবিটাল সংকরায়নে অংশ নেবে।
এটাই সংকরায়ন, এটাই সংকরায়ন। সংকরায়ন অলরেডি বের করে ফেলেছি। আর বাকি অরবিটালগুলো যেগুলো সংকরায়নে অংশ নিবে না, বাকি অরবিটাল কি করবে? বাকি অরবিটাল পাই বন্ধন গঠন করবে। তাহলে বাকি অরবিটালগুলো পাই বন্ধন গঠন করবে। যারা সংকরায়নে অংশ নিবে না তারা পাই বন্ধন গঠন করবে। এই 4টা নিয়ম, এই 5টা নিয়ম, আবার সেই মূল পদ্ধতিতে 5টা নিয়ম, এই 5টা নিয়ম দিয়ে পৃথিবীর ইতিহাসের সকল সংকরায়ন করা যায়। দুনিয়াতে এমন কোনো সংকরায়ন নাই যে সংকরায়ন এই 5টা নিয়মে করা যায় না। নিয়মগুলা মুখস্থ তুটস্থ করার দরকার নাই, বুঝো। গাঠনিক সংকেত আঁকতে হবে, তারপর নর্মাল ইলেকট্রন বিন্যাস করতে হবে, তারপর উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করতে হবে, তারপর মুক্ত জোড়াবন্ধ পাই বন্ধনের সমান অরবিটাল সংকরায়নে অংশ নিবে, ওইটাই সংকরায়ন। এরপর অরবিটাল পাই বন্ধন গঠন করবে। চল এক্সাম্পল দিয়ে দেখাই দিই। সবার লেখা শেষ কিনা বলো, লেখা শেষ হলে এক্সাম্পল দিয়ে দেখাবো। গাঠনিক চিত্র আঁকো, নর্মাল ইলেকট্রন বিন্যাস করো, উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করো, মুক্ত জোড়াবন্ধ পাই বন্ধন সমান অরবিটাল অংশ নিবে, ওইটাই সংকরায়ন। বাকি অরবিটালগুলো পাই বন্ধন গঠন করবে। মুক্ত জোড়াবন্ধ সিগমা বন্ধনটাই সংকরায়ন। ঠিক আছে, ওকে। তারপরে একবার তোমাদেরকে কিওয়ার্ডসগুলো দেখাই দিচ্ছি। গাঠনিক চিত্র আঁকো, নর্মাল ইলেকট্রন বিন্যাস করো, উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করো, মুক্ত জোড়াবন্ধ পাই বন্ধন হিসাব করো, শেষ। একদম কিওয়ার্ডস যদি বলি, একদম শর্টকাটে যদি বলি, শর্টকাট হচ্ছে কি, তোমাকে প্রথমত গাঠনিক চিত্রটা আঁকতে হবে, তারপর 2 নাম্বার কি, নর্মাল ইলেকট্রন বিন্যাস করবে, তারপর এক্সাইট করবে, এক্সাইটমেন্ট ইলেকট্রন বিন্যাস করবে, তারপর মুক্ত জোড় এবং পাই বন্ধন হিসাব করবে, শেষ। এটাই সংকরায়ন। গাঠনিক চিত্র আঁকো, নর্মাল ইলেকট্রন বিন্যাস করো, এক্সাইট ইলেকট্রন বিন্যাস করো, মুক্ত জোড় পাই বন্ধন বের করো। আসো এবার আমরা এক্সাম্পল দিয়ে সব সংকরায়ন তোমাদেরকে করে দিব। অনেকগুলো সংকরায়ন তোমাদেরকে আজকে করাবো, দেখি তোমরা কয়টা করতে পারো। আজকে তোমরা টায়ার্ড হয়ে যাবে সংকরায়ন করতে করতে ইনশাল্লাহ। দেখো আজকে তোমরা টায়ার্ড হয়ে যাবে। লিখে দিচ্ছি, একটা একটা করে লিখাচ্ছি। আজকে কি কি করব, টার্গেট, টার্গেট কি কি, কার কার সংকরায়ন করার টার্গেট আছে আজকে দেখো। ফার্স্ট অফ অল মিথেনের করব, অ্যামোনিয়ার করব, পানির করব, PCl5 করব, তারপর হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইডের করব, এরপর আয়োডিন হেপ্টাফ্লোরাইডের করব, এরপরে ইথিনের করব, অ্যালকাইনের করব, এরপর আর কার করব, আর আছে বলো, সমস্যা নাই, আরও করে দিব। যত সংখ্যান আছে আজকে সবই করব। এরপর KMnO4 কঠিনগুলো করব, জীবনে বাফে জমনে দেখো নাই। পটাশিয়াম ডাইক্রোমেট করব। টায়ার্ড হয়ে যাবো আজকে ইনশাল্লাহ। আর লাগবে আরও করাবো, ঠিক আছে। সব এই একটা পদ্ধতিতে করাবো আজকে, এগুলো সব করাই দিব। ওকে চলো শুরু করি। আচ্ছা দেখো তাহলে, একদম সহজ, জাস্ট ধুমধাম হবে। ওকে ধুমধাম করব। ফার্স্ট অফ অল আসো মিথেন। তো 1 নাম্বার হচ্ছে মিথেন যখন করব স্ট্রাকচার টাকতে হবে। গাঠনিক চিত্র এঁকে ফেললাম। 2 নাম্বার কার্বনের নর্মাল ইলেকট্রন বিন্যাস করব, তারপর হচ্ছে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করব। নর্মাল ইলেকট্রন বিন্যাস দেখো কার্বনের 1s2 2s2 2px1 2py1 2pz0। এবার উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করব। উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করলে কি হয় আমি বলেছি, এমনভাবে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করো যতটা বন্ড ততটা সিঙ্গেল ইলেকট্রন হয়ে যায়। তাহলে বন্ড কয়টা, 4টা। সিঙ্গেল ইলেকট্রন আছে কয়টা, 2টা। এমনভাবে উত্তেজিত করো যেন 4টা সিঙ্গেল হয়ে যায়। তার মানে এই ইলেকট্রনটাকে এখানে দিয়ে দাও, তাহলে কি হবে, 4টা সিঙ্গেল ইলেকট্রন হয়ে যাবে। 2s1 2px1 2py1 2pz1, 4টা সিঙ্গেল ইলেকট্রন হয়ে গেল। এমনভাবে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করো যেন যতটা বন্ড ততটা সিঙ্গেল হয়ে যায়। ঠিক আছে। এরপরে 3 নাম্বার কি বলেছি, এরপরে বলেছি তোমার যতটা মুক্ত জোড়, তাহলে এখানে মুক্ত জোড় নাই, যতটা সিগমা বন্ধন ততটা অরবিটাল অংশ নেবে। সিগমা বন্ধন আছে 4টা, একক বন্ধন মানে সিগমা বন্ধন, আর দ্বিবন্ধন হলে একটা সিগমা একটা পাই। তাহলে 4টা সিগমা বন্ধন আছে, এই 4টাই কিসে অংশ নেবে, সংকরায়নে অংশ নেবে। তাহলে সংকরায়নটা কি, এই যে SP কয়টা, 3টা, sp3, এটাই সংকরায়ন।
আর এখানে এক্সট্রা কোনো অরবিটাল কি আছে? নাই। এক্সট্রা কোনো অরবিটাল যদি না থাকে তাহলে আমার এখানে পাই বন্ধন গঠন হবে না। তাহলে এটা সংখ্যান sp3। অনুরূপভাবে চলো অ্যামোনিয়ারটা করি। অ্যামোনিয়া স্ট্রাকচার আঁকলাম। নাইট্রোজেন নর্মাল ইলেকট্রন বিন্যাস করলাম। এবার দেখো বন্ড কয়টা? 3টা। তাহলে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করো যেন 3টা সিঙ্গেল ইলেকট্রন থাকে। তো করার দরকারই নাই, 3টা সিঙ্গেল ইলেকট্রন আছেই। দেখো 3টা বন্ড 3টা সিঙ্গেল ইলেকট্রন তো আছেই, নর্মাল ইলেকট্রন বিন্যাসে 3টা আছে, তাহলে আর উত্তেজিত করার দরকার নাই, ও নিজেই ঠিক আছে। তাহলে যতটা বন্ড ততটা সিঙ্গেল ইলেকট্রন থাকা চাই, আছে। এবার কি করতে হবে? এবার বলেছি যতটা মুক্ত জোড় এবং যতটা সিগমা ততটা অরবিটাল সংকরণে অংশ নিবে। একটা মুক্ত জোড় 3টা সিগমা, 1 মুক্ত জোড় 3 সিগমা, তাহলে মোট কয়জন? 4 জন। তাহলে 4টা অরবিটাল সংকরণে অংশ নিবে sp3 সংকরণ। মুক্ত জোড় এবং সিগমা বন্ড সংকরণে অংশ নিবে। তাহলে একটা মুক্ত জোড় 3টা সিগমা, তাহলে মোট কয়জন? 4 জন। তাহলে মোট 4 জন সংকরণে অংশ নিবে। তাহলে এটা 4 জন অংশ নিল sp3 সংকরণ। পানি এখন কি করব? পানি আসে। এবার প্রথমত কি করতে হবে? গাঠনিক চিত্র আঁকতে হবে। উত্তেজিত প্রথমে নর্মাল ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p x2 2p y1 2p z1। এবার উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করব। দরকার আছে কিনা আগে সেটা বলো। দেখো 2টা বন্ড আছে, যতটা বন্ড থাকবে ততটা সিঙ্গেল থাকা লাগবে। তো 2টা সিঙ্গেল 2টা বন্ড, উত্তেজিত করার দরকারই নাই, অর্থাৎ উত্তেজিতগুলো এটাই আসবে, ওই সেম জিনিসটাই করবো, আর কিছু না। এবার আসো, তাহলে বলেছি যতটা বন্ড ততটা সিঙ্গেল ইলেকট্রন রাখা লাগবে, রাখলাম। এবার মুক্ত জোড় কয়টা আছে? সিগমা বন্ড কয়টা আছে? দেখো 2টা মুক্ত জোড় 2টা সিগমা, এই পুরোটা জোর মুক্ত জোড়, এটাকে একবার ধরবো, এটাকে এক ধরবো, কারণ মুক্ত জোড়। তাহলে একটা মুক্ত জোড় 2টা মুক্ত জোড় আর 2টা সিগমা বন্ড, মোট কয়জন? 4 জন। তাহলে 4টা অরবিটাল সংকরায়নে অংশ নিবে, এই 4টাই সংকরায়নে অংশ নিবে। তাহলে sp3 সংকরায়ন। তাহলে এই 3টা সংকরায়ন কি? sp3, এই 3টা sp3। এরপর আসো pCl5। আমার বাচ্চারা বুঝতেছো? কমেন্টে জানাও, বুঝতেছো তোমরা? ওই যে স্টেপ লিখে দিয়েছি, স্টেপ ওয়াইজ যাচ্ছি, যে স্টেপগুলো লিখে দিয়েছি ওইভাবেই যাচ্ছি। তোমরা একটু কমেন্টে জানাও তো বুঝতেছো কিনা। এরপর আসো pCl5। দেখো তো pCl5, তোমাদের সাথে বাপ্পা ভাইও ক্লাস করতেছে, বাপ্পা ভাই বলবে বুঝতেছো কিনা দেখি। এটা বাপ্পা ভাই বলবে pCl5। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমত আমাদের স্ট্রাকচার রাখতে হবে। তাহলে স্ট্রাকচার রাখো pCl5, তার মানে 5টা বন্ড হবে pCl5, 5টা বন্ড। ওকে, আচ্ছা। তাহলে ফসফরাসের 5টা ইলেকট্রন 5টা বন্ড, আর কোনো মুক্তজোড় নাই। তাহলে এবার কি করতে হবে? ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করতে হবে 1s2 2s2 2p6 3s2 3p x1 3p y1 3p z1। এরপর বলো তো উত্তেজিত করতে হবে কিনা? করতে হবে, হবে। কেন? বন্ড কয়টা? 5টা। তাহলে আমার সিঙ্গেল কয়টা? 3টা। লে উত্তেজিত, লে উত্তেজিত। তাহলে উত্তেজিত করো 1s2 2s2 2p6 3s1। উত্তেজিত করলাম 3s1। তো আরেকটা কই যাবে? 3d আছে না? ও 3px1 3py1 3pz1 3dxy1। লে উত্তেজিত। কেন? 5টা বন্ড 3টা সিঙ্গেল। তাহলে আমাকে বলেছিলাম এমনভাবে উত্তেজিত করো যতটা বন্ড ততটা সিঙ্গেল হয়ে যায়। তাহলে এখান থেকে একটা 3dতে চলে যাবে।
কারণ 2 এর না হয় 2D নাই, 2D হয় না, কিন্তু 3D তো হয়। এরপরে যতটা মুক্তজোড় এবং সিগমা ততটা অরবিটাল সংকরায়নে অংশ নিবে। কয়টা সিগমা? 5টা। মুক্তজোড় কয়টা? নাই। তাহলে 5টা অরবিটাল সংকরায়নে অংশ নিবে। 1 2 3 4 5, এই 5টা অরবিটাল সংকরায়নে অংশ নিবে। তাহলে সংকরায়ন হবে কি? এস আর পি কয়টা? 3টা। ডি কয়টা? 1টা। তাহলে সংকরায়ন কি হবে? তাহলে সংকরায়ন হবে একটা এস, 3টা পি। পিটাকে নিচে দেওয়া যাবে না, উপরে দিতে হবে। তাহলে সরি 3টাকে উপরে দিতে হবে। তাহলে এস পি 3 ডি সংকরায়ন। একটা এস, 3টা পি, একটা ডি। কারণ যতটা সিগমা বন্ড ততটা অরবিটাল সংকরায়নে অংশ নেবে। sp3d সংকরায়ন। বুঝতে হবে। অনেক সংকরায়ন পড়েছ, পারো না। এবার তো পারা, এবার তো সংকরায়ন তোমার পায়ের নিচে। এবার এতদিন তুমি সংকরায়নের কাছে দৌড়াইতে, এখন সংকরায়ন তোমার কাছে দৌড়াবে। সুবহানাল্লাহ বলবো না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক সহজ লাগতেছে, আলহামদুলিল্লাহ। এরপরে SF6, SF6 খেয়াল করে এবার। SF6 SF6 তাহলে ফার্স্ট অফ অল গাঠনিক স্ট্রাকচার আঁকো এস, এরপরে হচ্ছে 6টা এফ দিতে হবে। তাহলে 6টা এফ দাও। ছয়টা এফ, তাহলে ভালো করে খেয়াল করো। SF6 6টা এফ। তো আমরা ফার্স্ট অফ অল কী করবো? ফার্স্ট অফ অল হচ্ছে নর্মাল ইলেকট্রন বিন্যাস করব। ওকে, নর্মাল ইলেকট্রন বিন্যাস করেছি সালফারের। এবার বলো বন্ড কয়টা? 6টা। সিঙ্গেল কয়টা? 2টা। তাহলে কি করতে হবে? দড়ো করে উত্তেজিত করতে হবে। তাহলে উত্তেজিত নরম করে করলে হবে না, দড়ো করে করতে হবে, হট করে দিতে হবে। কেমন হট? বেশি হট করতে হবে। তাহলে সালফার ভাবিকে বেশি করে হট করে দাও। কাকে? সালফার নামক যে ভাবি আছে আমাদের, সে ভাবিকে বেশি করে হট করে দাও। তাহলে সালফারকে বেশি করে হট করে দাও, বেশি করে উত্তেজিত করে দাও। ওকে, তাহলে দেখো সালফার ভাবিকে বেশি করে উত্তেজিত করে দিলাম। এই যে ভাই, কীভাবে উত্তেজিত করবেন? এমনভাবে উত্তেজিত করো যেন যতটা সিঙ্গেল, যতটা বন্ড ততটা কি হয়ে যায়? সিঙ্গেল হয়ে যায়। তাহলে 6টা বন্ড, 6টা সিঙ্গেল ইলেকট্রন দরকার। তাহলে এমনভাবে উত্তেজিত করেছি, বেশি করে হট করেছি, যার ফলে 3s থেকে একটা ইলেকট্রন 3d-তে চলে গেছে, 3px থেকে একটা ইলেকট্রন 3d-yz-এ চলে গেছে। তাহলে আমরা জানি উত্তেজিত করলে কি হয় জানো? ইলেকট্রন ফাল মারে। মনে করো যে উত্তেজিত করছি, উত্তেজিত করলেই ইলেকট্রন ফাল মারবে। তাহলে এখানে 2টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন ফাল মারবে। ফাল মারছে, উত্তেজিত করলে ইলেকট্রন ফাল মারবে। আবার উত্তেজিত করো, আবার মানে একবার গুতা মারছ, হয় নাই, গুতা মারলে উত্তেজিত হয়। একবার গুতা মারছ, ফাল মারছে, আবার গুতা মারো। তাহলে যতক্ষণ যতটা বন্ড আছে ততটা সিঙ্গেল হবে না, ততক্ষণ গুতা মারতে থাকো, ততক্ষণ ফাল মারবে। আল গুতা মারাইয়ো ওয়াল ফাল মারাইয়ান, আল গুতা মারাইয়ো ওয়াল ফাল মারাইয়ান। বুঝতে হবে। তাহলে গোতা মারা তো উত্তেজিত হওয়া, ততক্ষণ উত্তেজিত করতে থাকো যতক্ষণ যতটা বন্ড ততটা সিঙ্গেল না হয়। তাহলে 6টা বন্ড, 6টা সিঙ্গেল হয়ে গেল। ঠিক আছে, এবার কি করব? উত্তেজিত হয়ে গেছে, ভালো কথা। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে যতটা মুক্ত জোড়া বন্ড সিগমা বন্ড ততটা অরবিটাল সংকরায়নে অংশ নিবে। 6টা সিগমা বন্ড, 6টা অরবিটাল সংকরায়নে অংশ নিবে। তাহলে এটা সংকরায়ন কি হবে? সবাই বলো, এটা সংকরায়ন হবে sp3d2 সংকরায়ন। এবার তোমরাই বলো, মুখস্থ করবে নাকি বুঝে বুঝে করবে? মুখস্থ করব না বুঝে বুঝে করব? এটার সংকরায়ন হবে sp3d2 সালফার হেক্সা ফ্লোরাইডের সংকরায়ন। ওকে, ঠিক আছে। এরপরে আসো আয়োডিন হেপ্টাফ্লোরাইড। এটা আর করাচ্ছি না, এটাও তোমরা করে নিবে সেম। সংকরায়ন করতে করতে আজকে তোমাদেরকে টায়ার্ড করে ফেলবো, আমার মজা লাগছে আজকে। এরপর আসো ইথিন করবো, ইথিন, ইথিন করবো, ইথিন, ইথিন। আসো ইথিন, C2, আহারে C2H4 ইথিন। স্ট্রাকচার আঁকো।
এটা হচ্ছে ইথিনের স্ট্রাকচার। অলরেডি জৈব যৌগ যারা পড়েছো, ইথিন দেখেছো, আমরা আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার বেছে জৈব যৌগ পড়াচ্ছি। চলে এসো, দেরি করিও না। তাহলে দেখো, ভালো করে খেয়াল করো, এই তো ইথিন। তো ইথিনের মধ্যে দুইটা কার্বন আছে, দুইজনেরই সংকরায়ন হবে, ওরও সংকরায়ন হবে, ওরও সংকরায়ন হবে। আমরা ওর সংকরায়নটা বের করলেই হবে, কারণ দুইটা আসলে সেম কার্বন, দুইজনের সংকরায়নে আসলে সেম। তাহলে দেখো আমরা এখন এই কার্বনের সংকরায়নটা বের করব। সংকরায়ন হয় একটা পরমাণুর, তাহলে এই কার্বনের সংকরায়নটা বের করব। এই কার্বনকে আমরা নিচে দাগ দিয়ে দিচ্ছি, এই কার্বনের সংকরায়নটা বের করব। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল কার্বনে কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে, করে নিলাম। তারপর যতটা বন্ড, অর্থাৎ যতজনের সাথে সে বন্ড করেছে ততটা সিঙ্গেল ইলেকট্রন লাগবে। তাহলে কার্বন বন্ড করেছে কয়জনের সাথে, এই যে 1 2, কয়টা বন্ড করেছে, কয়টা বন্ড, একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড, চারটা বন্ড। দেখো এগুলা সবগুলো এক একটা বন্ধন। কার্বন কার্বনের সাথে দ্বিবন্ধন, কার্বন হাইড্রোজেনের সাথে একক বন্ধন, কার্বন হাইড্রোজেনের সাথে একক বন্ধন। তাহলে দ্বিবন্ধন, একক বন্ধন, একক বন্ধন, চারটা বন্ড করেছে। এই একটা কার্বন চারটা বন্ড করেছে, তাহলে চারটা সিঙ্গেল ইলেকট্রন, হোক সেটা ডাবল বন্ড, হোক সেটা সিঙ্গেল বন্ড, কিন্তু বন্ড হবে মোট। তাহলে মোট কয়টা বন্ড, চারটা বন্ড। মোট কয়টা বন্ড, চারটা বন্ড। তো ভাইয়া আমার একটা প্রশ্ন আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটি বন্ড হিসাব করেছেন, ওইখানে একটা আছে, এখানে একটা আছে, এই দুটি হিসাব করলে না কেন? কারণ ওইটা ওই কার্বনের, আমরা এই কার্বনের সংকরায়ন করছি। সংকরায়ন হয় একজনের, একই সাথে দুইজনের সংকরায়ন হয় না। এই কার্বনের বের করছি, তাহলে এই কার্বনের সাথে বন্ড নিব, ওই কার্বনের না। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার কার্বনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s, এমনভাবে করো যেন যতটা সিঙ্গেল, যতটা বন্ড ততটা সিঙ্গেল হয়ে যায়। চারটা বন্ড চারটা সিঙ্গেল হয়ে যায়। করলাম, চারটা বন্ড চারটা সিঙ্গেল। এবার বলেছি তোমাদেরকে যতটা সিগমা বন্ড, সিগমা এটা নামটা খুব ইম্পর্ট্যান্ট, সিগমা, যতটা সিগমা থাকবে এবং যতটা মুক্ত জোড় থাকবে ততটা সংকরায়নে অংশ নিবে। তাহলে একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, একটা পাই, এখানে একটা পাই, একটা সিগমা, আর এগুলা সব সিগমা। তাহলে যতটা সিগমা এবং মুক্ত জোড় ততটা সংকরায়নে অংশ নিবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো সিগমা একটা, দুইটা, তিনটা সিগমা আছে, আর কোনো মুক্ত জোড় নাই, তাহলে তিনটা অরবিটাল অংশ নিবে। তাহলে শুধুমাত্র তিনটা অরবিটাল, এবং এটা শেষের দিক থেকে, তিনটা অরবিটাল অংশ নিবে, তিনটা অরবিটাল অংশ নেবে। তাহলে এই যে দেখো, এই যে তিনটা অরবিটাল অংশ নেবে, তিনটা অরবিটাল অংশ নিল। তারাও একটু, আমি দুঃখিত, একটু ওয়েট করো। ইথিনের ক্ষেত্রে একটু মনে হয় ভুল হয়েছে, সেটা হচ্ছে উত্তেজিত করতে গিয়ে একটু ভুল করেছি। সেটা হচ্ছে আমরা কি করলাম, 2s2 2px1y1। আচ্ছা, তাহলে তো ওটা উত্তেজিত করা লাগবে না। ঠিক আছে, বাকি অরবিটাল অংশ নিবে না। ঠিক আছে, ওকে। দেখো এই যে আমাদের এটার ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, আমাদের কি যতটা সিগমা ততটা অরবিটাল সংখ্যানে অংশ নিবে। তাহলে সিগমা আছে তিনটা অরবিটাল সংখ্যানে অংশ নিবে, এই যে একটা এস, দুইটা পি, আর বাকি অরবিটাল কি করবে, বাকি অরবিটাল পাই বন্ড গঠন করবে। তাহলে আমার সংকরায়ন কত, একটা এস অংশ নিয়েছে, দুইটা পি অংশ নিয়েছে, sp2, এটা হচ্ছে সংকরায়ন। আর বাকি অরবিটাল সংখ্যানে অংশ নিবে না। এটা কোথায় ভূমিকা রাখবে, এটা পাই বন্ধন তৈরি করবে, পাই বন্ধনে ভূমিকা রাখবে। তাহলে ইথিনের সংকরায়ন কি, sp2। আবার বলছি কিভাবে, একটু করে সবাই খেয়াল করো। দেখো আমার এখানে চারটা বন্ড আছে, চারটা সিঙ্গেল করে ফেললাম। এবার বলেছি যতটা সিগমা বন্ড এবং মুক্তজোট ততটা অরবিটাল সংখ্যানে অংশ নিবে। তাহলে সিগমা আছে তিনটা অরবিটাল সংখ্যানে অংশ নিল, 1 2 3, বাকিজন পাই বন্ধন অংশ নিবে। তাহলে তিনটা অরবিটাল সংখ্যানে অংশ নিয়েছে, sp2 সংকরায়ন, বাকিজন পাই বন্ধন অংশ নিবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আছে যে ভাইয়া বুঝতে পেরেছি তিনটা সিগমা, তাই তিনজন অংশ নিয়েছে, বুঝতে পেরেছি তিনজন অংশ নিয়েছে, sp2 হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই তিনজন কেন অংশ নিল? এই তিনজনও তো অংশ নিতে পারত, ও তো পাই বন্ধন গঠন করতে পারত। সুন্দর প্রশ্ন কিন্তু, সুন্দর প্রশ্ন যে এস এবং দুইটা পি কেন নিল অংশ, তিনজন নিবে, ওরা তিনজন তো নিতে পারত, p3 হইতো। আসলে দুটা কারণে এটা হয় না, খুবই সিম্পল ব্যাপার। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে যে আমরা বলছি সংকরায়ন মানে অরবিটাল মিক্স হবে। এখন
তিনটা পি, তো তিনটা পি তো মিক্স হওয়ার কিছু নেই, মিক্স হওয়ার কিছু নেই। কেন মিক্স হওয়ার কিছু নেই? কারণ তিনটা পি তো একই শক্তির, পি তিনটা তো একই শক্তির। মিক্সের প্রশ্ন আসবে যদি এস এবং পি থাকে, এস কম শক্তি পি বেশি শক্তি, তখন মিক্স হওয়ার প্রশ্ন আসবে। তিনটা পি তো একই শক্তি, ও আবার মিক্স হয়ে কী করবে? এই কারণে আসলে সংক্রান্ত হয় না, শুধু P3 হয় না, শুধু কখনো দেখবা P3 হয় না, অ্যাটলিস্ট দুটো অরবিটাল মিক্স থাকতে হবে। আবার ভাইয়া আচ্ছা ঠিক আছে মানলাম এটা, আর কোনো ব্যাখ্যা কি আছে? আরও একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আমরা জানি এস অরবিটাল গোলাকার আর পি অরবিটাল ডাম্বেল আকার। তো পাই বন্ধন গঠন করতে হলে ডাম্বেল হইতে হয়, অর্থাৎ পাশাপাশি অধিক্রমণ করতে হয়। দেখাচ্ছি আমি এস অরবিটালের অধিক্রমণ এবং পাই অরবিটালের অধিক্রমণটা দেখাচ্ছি। মনে করো এই হচ্ছে এস কার্বন, এই হচ্ছে মনে করো এস হাইড্রোজেন। তো এরা কিভাবে বন্ড করে? সরাসরি মুখোমুখি অধিক্রমণ করে, অর্থাৎ এই যে সরাসরি ওর একটা মুখ লাগাই দেয়, ওর একটা মুখ লাগাই দেয়, অধিক্রমণ করে, এভাবে করে তারা আসলে বন্ড করে। এটা হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ড। কিন্তু পাই বন্ধন কিভাবে বন্ড করে? দেখো পাই বন্ধন দুইভাবে করে, একটা হচ্ছে এভাবে করে, এই যে মুখোমুখি, আর একটা হচ্ছে পাশাপাশি, এই একটা এই একটা, অর্থাৎ মুখোমুখি একটা করবে, পাশাপাশি একটা করবে। যদি পাই বন্ধন মুখোমুখি করে সেটাকে বলি সিগমা, আর যদি পাশাপাশি করে তাহলে সেটাকে বলি পাই। তো একমাত্র পাই করতে পারে, পাই হবে যদি পাশাপাশি হয়। পাশাপাশি পাই, পাই প আছে, পাশাপাশি প আছে, তাহলে পাই হলে পাশাপাশি হবে। তাহলে যেহেতু আমার এস অরবিটাল কখনোই পাশাপাশি অতিক্রমণ করে না, শুধুমাত্র পি অরবিটাল করে পাশাপাশি। পি অরবিটাল মুখোমুখিও করে, পাশাপাশিও করে, আর এস অরবিটাল সবসময় মুখোমুখি করে। তাহলে এস এর ক্ষেত্রে কখনো পাই বন্ধন হয় না, এস এর ক্ষেত্রে কখনোই পাই বন্ধন হয় না। পাই বন্ধন হয় শুধুমাত্র পি এর পাশাপাশি অধিক্রমণে, তাই পি পাই বন্ধন গঠন অংশ নেবে, আর এস হবে পি এর সাথে সংকরায়ন। তাহলে দুইটা ব্যাখ্যা দিলাম, একটা হচ্ছে তিনটা পি মিলে কখনো সংকরায়ন হয় না, আরেকটা হচ্ছে পি ছাড়া পাই হয় না। তাই এখানে আমার অংশ নেবে এস এবং দুইটা পি, sp2 সংকরায়ন। সব সময় এস থেকে শুরু করবে, সব সময় এস থেকে শুরু করে ওদিকে যাবে। আচ্ছা এবার অ্যালকাইন দেখাচ্ছি, ইথাইন দেখাচ্ছি। ইথাইন দেখালে তোমার কাছে এই ব্যাপারটা একদম চকচকা ফকফকা ক্লিয়ার হয়ে যাবে। কেমন ক্লিয়ার হবে? চকচকা ফকফকা, বলো না কেমন ক্লিয়ার হবে? চকচকা ফকফকা ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। দেখো অ্যালকাইন দেখাচ্ছি, এই যে C2H2, গাঠনিক চিত্র আঁকবো। ট্রিপল বন্ড হাইড্রোজেন হাইড্রোজেন। তো ইলেকট্রন বিন্যাস করো, এবার বলো কি বলবো ভাই? বলো তো কয়টা বন্ড আছে? 4টা বন্ড আছে। তাহলে কি করতে হবে? উত্তেজিত করতে হবে, গুতাইতে হবে। গুতাইলে কি করবে? ফাল মারবে। ফাল মেরে কি হবে? যতটা বন্ড আছে ততটা সিঙ্গেল হবে। তাহলে 2s থেকে একটা ফাল মেরে ওখানে চলে যাবে। এই যে 4টা বন্ড 4টা সিঙ্গেল। এবার সিগমা আছে কয়টা? এই একটা সিগমা আছে, ভালো করে খেয়াল করো, এই একটা সিগমা, এই একটা সিগমা, আর বাকি দুইটা পাই। আমরা বলেছিলাম দ্বিবন্ধন হলে একটা সিগমা আর একটা পাই, ত্রিবন্ধন হলে একটা সিগমা দুইটা পাই। আচ্ছা তাহলে দুইটা সিগমা আছে, তাহলে দুইটা অরবিটাল সংখ্যান অংশ নেবে sp সংকরায়ন, আর বাকি দুইটা অরবিটাল পাই বন্ধন গঠন করবে। কয়টা? দুইটা অরবিটাল দুইটা পাই বন্ধন গঠন করবে। এবার মনে হয় চকচকা ফকফকা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় বলে দাও চকচকা ফকফকা ক্লিয়ার, লিখে দাও। এই যে যেহেতু আমার দুইটা সিগমা, তাহলে দুইজন অংশগ্রহণ করবে sp সংকরায়ন, আর বাকি অরবিটাল পাই বন্ধন অংশ নেবে। আর বাকি আছে দুইটা, যে কোনো একটা করাই আজকের ক্লাসটা শেষ করব। লাস্ট KMnO4 অথবা পটাশিয়াম ডাইক্রোমেট, যে কোনো একটা করাবো। কোনটা করাবো? আচ্ছা ঠিক আছে KMnO4 করাই দিই। আসো লাস্ট ওয়ান, একটু কঠিন দেখে করাচ্ছি, এটাই আমাদের লাস্ট। KMnO4 গাঠনিক স্ট্রাকচার রাখতে হবে। তাহলে হচ্ছে ম্যাঙ্গানিজ, এটা 7টা বন্ড করতে পারে, 7টা হাত আছে। তাহলে দেখো ম্যাঙ্গানিজ কি করবে? ম্যাঙ্গানিজের স্ট্রাকচারটা কেমন দেখো, এই ঠিক আছে, এই তো
MnO4, এটা হচ্ছে KMnO4 এর স্ট্রাকচার। ম্যাঙ্গানিসের জারণ মান 7, ম্যাঙ্গানিসের জারণ মান 7, ম্যাঙ্গানিস 7টা হাত, তাহলে 2টা হাত, 4টা হাত, 6টা হাত, 7টা হাত। অক্সিজেনকে ধরেছে, অক্সিজেনের একটা হাত খালি, ওইটা দিয়ে সে পটাশিয়ামের সাথে ফিরিত করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গাঠনিক স্ট্রাকচার। এবার কি করতে হবে, ম্যাঙ্গানিস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তার কি করব, ম্যাঙ্গানিসের ইলেকট্রন বিন্যাস করব। তো ম্যাঙ্গানিস ইলেকট্রন বিন্যাস গাদার মতো সবগুলা লিখবো না, আর্গন পর্যন্ত লিখে ফেলবো। আর্গন পর্যন্ত আর কোনো কাজ নাই, তারপর থেকে শুরু করবো আর্গনের পর থেকে। তাহলে আর্গনের পর থেকে কত হয় আমাকে একটু বলো তো একজনে, আর্গনের পর থেকে কত হয়, 3D, ম্যাঙ্গানিসে কত, আর 4s2। তাহলে ম্যাঙ্গানিস হচ্ছে তোমার কততম মৌল, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, তারপর হচ্ছে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিস 25তম মৌল নাকি, ম্যাঙ্গানিস 25, ঠিক আছে, নাকি 24, 25তম মৌল। 25তম মৌল হলে 5 হবে, D5, তাহলে 4s2 D5। এটা হচ্ছে ম্যাঙ্গানিসের নর্মাল ইলেকট্রন বিন্যাস। বয়স হয়েছে তো মনে থাকে না, মুখস্থ করি না, মুখস্থ করাতে উৎসাহিত করি না, ম্যাঙ্গানিসকে এবার উত্তেজিত করো। তাহলে আর্গন থাকবেই। তো এটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখতাম আর কি, তাহলে 5টা অরবিটালে 5টা সিঙ্গেল। তো আমার বন্ড আছে কয়টা, 7টা, তাহলে 7টা সিঙ্গেল করতে হবে। তাহলে দেখো কি করতে হবে, 7টা সিঙ্গেল করতে হলে কি করতে হবে, 3DXY1, 3Dতে 5টা আছে না, 5টাতে একটা একটা করে দিয়ে দাও, দিয়ে দিলাম। ZX1, 3D, X² - Y² 1, 3D, Z² 1, 4S1, 4P-তে একটা দাও, 4P1। আর কিছু করার নাই, এই যে 7টা সিঙ্গেল করতে হবে। তাহলে এখানে 5টা অলরেডি সিঙ্গেল আছেই, তুমি চাইলে 5টা নাও লিখতে পারো, 5টা সিঙ্গেল আছেই। এরপর এসকে সিঙ্গেল করো, একটা 4S আর একটা হচ্ছে 4P-তে যাবে। ঠিক আছে, ওকে, এই আর কি। ঠিক আছে, চমৎকার। এবার আসো, যতটা সিগমা, তাহলে হচ্ছে দ্বিবন্ধনের ক্ষেত্রে একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা, আর কোনো মুক্তজোন নেই। যতটা সিগমা ততটা বন্ড সংখ্যান অংশ নিবে। তাহলে 4টা বন্ড সংখ্যান অংশ নিবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে S থাকবে, P থাকবে, আর 2টা D থাকবে। তাহলে এই যে 4টা অরবিটাল সংখ্যান অংশ নিবে, আর বাকিটা পাই বন্ধন গঠন করবে। এটাও পাই বন্ধন গঠন করবে, এটাও পাই বন্ধন গঠন করবে, এটাও পাই বন্ধন গঠন করবে। আচ্ছা, ডিও কিন্তু পাশাপাশি অধিক্রমণ করতে পারে, তাহলে এরা পাই বন্ধন গঠন করবে। আর এই যে দেখো 2টা D, তাহলে ডি আগে, তাই ডি আগে লিখতে হবে, তারপরে এস, তারপর এস লিখতে হবে, তারপরে পি। এই যে এটা হচ্ছে সংকরায়ন। তো ভাইয়া কীভাবে লিখেছেন দেখো, কীভাবে লিখেছি। আমরা তো আগেই বলেছি সংকরায়ন মানে যত বেশি অরবিটাল পারো মিক্স করতে হবে। তো আমার ডি আছে, এস আছে, পি আছে, তিনটা মিক্স হয়ে যাবে। যদি তুমি এখানে শুধু ডি নাও আর এস নাও, পিকে না নাও, হবে না। কারণ কি, যত ধরনের অরবিটাল আছে তারা মিক্স হয়ে যেতে হবে। তাহলে ডি আছে, এস আছে, পি আছে, সবগুলোকে মিক্স করতে হবে, আলু ভর্তা থিওরি। তাহলে ডি, এস, পি তিনটাই নিলাম। তো ডি, এস, পি নিতে হবে, কিন্তু আমার সিগমা আছে 4টা, তাহলে শুধুমাত্র 4টা নিতে পারবো। এস একটা আছে নিয়ে নিলাম, পি একটা আছে নিয়ে নিলাম, আর ডি আছে 5টা, 5টার মধ্যে 2টা নিব, কারণ আমার 4টা হতে হলে আর 2টা নিতে হবে। তাহলে একটা এস একটা পি নেওয়ার পর আর 2টা নিলাম, 4টা হয়ে গেল, D2SP। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ডি আগে লিখছেন কেন? এতক্ষণ ধরে তো ডি পরে লিখতেছিলেন, এবার ডি আগে লিখছেন কেন? কখন ডি আগে লিখবো, কখন ডি পরে লিখবো? খুবই চমৎকার প্রশ্ন। উত্তর হচ্ছে এটা 3D আর এটা 4S, তাহলে 3D, ডি আগে, 4S, 4S, এটা 3-এর ডি, এটা 4-এর এস। 3 আগে না 4 আগে? 3 আগে, তাহলে ডি আগে, তাই ডি আগে লিখলাম। আর 4S, তাই এস পরে লিখছি, 4P, পি পরে লিখেছি। যদি কখনো দেখা যায় ডিটা আগের অরবিটালের, এসটা পরের অরবিটের, তাহলে ডি আগে লিখব, এস পরে লিখব, D² SP সংকরায়ন। আর যদি কখনো দেখি যেমন আছে 4S, 4P, 4D, সেই ক্ষেত্রে ঠিক আছে SPD লিখতে পারো, কারণ যেহেতু ডি পরে লিখতে হবে। আর যদি ডি আগে থাকে, ডি আগে লিখতে হবে। তারপর ভাইয়া এই 3টা মিলে কেন পাই করছে? বাকি কে পাই করবে? ওরা তো একজন, ওদেরকে তো সংক্রানে নিতেই হবে। তাহলে বাকি আছে এই 3 জন, ওরা মিলে 3টা পাই করবে। এই হচ্ছে KMnO4 এর সংকরায়ন D² SP। তো এই হচ্ছে মোটামুটি সংকরায়নের মূল পদ্ধতি দিয়ে তোমাদেরকে এক গাঁটটি সংকরায়ন করালাম। এবার বইয়ে যা আছে সবই করো, সবই মিলবে ইনশাল্লাহ এই পদ্ধতিতে। আগামী দিন তোমাদেরকে শর্টকাট দেখাবো, 2টা পদ্ধতি, 2টা শর্টকাট দেখাবো, তারপর হচ্ছে অণুর আকৃতি দেখাবো। এরপরের দিন জটিল যোগের সংকরায়ন করাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।